হাই, ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। এই লেকচারে আমরা এসএসসি এক্সাম 2020-এর রাজশাহী বোর্ডের সিকিউ প্রবলেমটা সলভ করব। কোয়েশ্চেনটা ধারা থেকে আসছে, বাট এটা একটা পিওর ধারার কোয়েশ্চেন না, অর্থাৎ কোয়েশ্চেনটা একটা কম্বাইন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমার 12 অধ্যায় আর 13 অধ্যায়, এই দুইটা অধ্যায় কম্বাইন হয়েই আসছে, যেখানে 12 অধ্যায় হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণ আর 13 অধ্যায় হচ্ছে ধারা। এই দুইটা অধ্যায় কম্বাইন করেই এই কোয়েশ্চেনটা আসছে। এখানে ক নম্বরটা আসছে তোমার 12 অধ্যায় থেকে সমীকরণ রিলেটেড, আর খ আর গ হচ্ছে ধারা রিলেটেড। উদ্দীপকে কি বলা আছে? বলা হচ্ছে এখানের মধ্যে যে 7 + 12 + 17 একটি সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে আর অষ্টম পদ দেওয়া আছে। তো চলো আমরা প্রবলেমটা সলভ করি। তো ক নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে 4x + 3y = 6 একটা সমীকরণ, আরেকটা হচ্ছে x - 2y = 7। এই দুইটা সমীকরণ কি করতে হবে? সমাধান করতে হবে। তো সমাধান মানে কি? x আর y এর মান বের করা। তো একটা সমীকরণ দেওয়া আছে এখানের মধ্যে, ক নম্বর 4x + 3y = 6, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নম্বরে বলা হচ্ছে x - 2y = 7, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণ সমাধান করতে বলা হয়েছে। আমাদেরকে কোন মেথডে সলভ করতে হবে এমন কোনো কন্ডিশন এখানে দিয়ে দেওয়া হয়নি। আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো মেথডে সলভ করতে পারবো। আমরা চাইলে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারবো, অপনয়ন। আবার চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতেও সলভ করতে পারবো, প্রতিস্থাপন। আবার চাইলে বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতেও সলভ করতে পারবো, বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতে সলভ করতে পারবো। তো যে কোনো একটা মেথডে আমরা সলভ করতে পারবো। মাঝে মধ্যে বলা হয় যে বজ্র গুণন পদ্ধতিতেই সলভ করো, তখন তোমাদের বজ্র গুণন পদ্ধতিতেই সলভ করতে হবে। বাট এখন যেহেতু কোনো মেথড ফিক্স করে দেয় নাই, তাহলে আমরা যে কোনো মেথডে এটা সলভ করতে পারবো। তো আমি সমীকরণ দ্বয় অপনয়ন পদ্ধতিতেই সলভ করব। তো অপনয়ন পদ্ধতিতে কিভাবে সলভ করতে হয়? অপনয়ন পদ্ধতিতে সলভ করার জন্য আমাদের যে কোনো একটা চলকের সহগ সমান করতে হবে, হয় x এর সহগ না হয় y এর সহগ। যেমন এখানে x এর সহগ 4, এখানে x এর সহগ 1, আবার এখানে y এর সহগ 3, এখানে y এর সহগ -2। আমাদের কি করতে হবে? যে কোনো একটা চলকের সহগ সমান করতে হবে। তো আমি একটা কাজ করি, এখানের মধ্যে এখানে x এর সহগ 4 তো, আর এখানে x এর সহগ 1। আমি একটা কাজ করি, এই পুরো সমীকরণটাকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলে x এর সহগ কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। y কত হবে সেটা আমার দেখারও দরকার নেই, আমরা যে কোনো একটা চলকের সহগ সমান করব। আমি একটা কাজ করি, 1 নং যেমন আছে তেমনই রেখে দিই, আর 2 নং যেটা 2 নংয়ের সাথে 4 গুণ করে দিব, গুণ করে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তাহলে এখানে কি আছে তোমার কাছে? 4x + 3y = 6, এটা যেমন ছিল তেমনই আছে। আর 2 নম্বর যেটা, এটার সাথে যদি 4 গুণ করে দেই, এখানে হবে কত? 4, আর এখানে 2 দ্বিগুণে হয়ে যাবে 8, আর এখানে কত হবে? 4 4 7 28 হবে এখানে। তো তোমার কাছে এখানে আসবে 4x - 8y, আর এখানে 28। এরপর আমাদের কি করতে হবে? এমনভাবে যোগ অথবা বিয়োগ করতে হবে যাতে যে কোনো একটা চলক চলে যায়। এখন আমি যদি যোগ করি তাহলে কিন্তু একটাও চলক যাবে না, বাট যদি বিয়োগ করে দিই তাহলে এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে কিন্তু এটা কাটাকাটি চলে যাবে। তো সেই জন্য আমরা কী কাজ করবো? এখানে বিয়োগ করে দিব, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে 4x চলে যায়, আর এখানে 3টা y আর 8টা y, তাহলে কতটা y হবে? এখানে টোটাল 11y। আর এই পাশে কত হবে? তোমার 6, আর এখানে -28, তাহলে -28 + 6 কত আসবে? এখানে -22। আমরা লিখতে পারি এখানে কত? -22। তো এখন y সমান তাহলে কত আসবে? y সমান আসবে -22 / 11। এখন যদি আমরা 22কে 11 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? -2। সুতরাং y এর মান হচ্ছে এখানে -2। এরপর y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিব, হয় x 1 নম্বর সমীকরণে বসাই দিব, না হয় 2 নম্বর সমীকরণে বসাই দিব। বাট 1 নম্বরটাতে যদি বসাই তাহলে একটু ক্যালকুলেশন লেন্দি হবে, তার চাইতে ভালো আমি 2 নম্বরটাতে বসাই। 2 নম্বরটা কী দেওয়া আছে এখানের মধ্যে? 2 নম্বরটা দেওয়া আছে x - 2y = 7। তো y এর মান কত? এখানে 2, y এর মান হচ্ছে -2 বসাই দিলাম, আর এখানে 7। এখন এই যে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর 2 দ্বিগুণে কত? 2 দ্বিগুণে 4, তাহলে x প্লাস এখানে 4 = 7। এখন যদি এই 4টা আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 7 - 4, তো 7 থেকে যদি 4 বিয়োগ করে দিই থাকে কত? এখানে 3। তো সুতরাং x = কত? x = 3। অতএব সমাধান হচ্ছে, নির্ণেয় সমাধান, তো সমাধান হচ্ছে এখানে x, y, যেখানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে -2।
এটাই হচ্ছে অ্যান্সার। খ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সমান্তর ধারার n পদের সমষ্টি যদি কত হয় 1197 হয় তাহলে n এর মান নির্ণয় করো। তো এখানে একটা সমান্তর ধারা দেওয়া আছে 7 + 12 + 17। তো সমান্তর ধারাটা হচ্ছে এখানে 7 + 12 + 17। তো এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n এর মান বের করতে হবে। তো সমান্তর ধারা কী কী থাকে, একটা হচ্ছে প্রথম পদ থাকে, প্রথম পদ। তো প্রথম পদ এখানে কত, প্রথম পদ যাকে আমরা a দ্বারা প্রকাশ করি, a সমান কত এখানে 7। আর আরেকটা থাকে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর বা বলতে পারো এখানে সাধারণ পার্থক্য। অন্তর মানে বিয়োগফল আর কি, যাকে আমরা d দ্বারা প্রকাশ করি, d মানে ডিফারেন্স। তো ডিফারেন্স আমরা কিভাবে বের করি, ডিফারেন্স বের করি যে কোনো পদ নিব তার পূর্ববর্তী পদটা বিয়োগ করে দিব। আমি যদি এখানে 3 নম্বর পদটা নেই 2 নম্বর পদ বিয়োগ করতে হবে। আমি যদি 2 নম্বর পদ নেই 1 নম্বর পদটা বিয়োগ করা লাগবে। তাহলে ডি কত হবে এখানের মধ্যে, আমি একটা কাজ করি 2 নম্বর পদটা নিচ্ছি আর বিয়োগ করে দিব কয় নম্বরটা, 1 নম্বরটা। তাহলে 12 মাইনাস কত এখানে 7, 12 মাইনাস 7 কত হবে এখানে 5 হবে। তো সাধারণ অন্তর জানা আছে আর এখানে কি জানা আছে, প্রথম পদও জানা আছে। এখন যদি বলা হয় n সংখ্যক পদের সমষ্টি কত, তাহলে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, Sn দ্বারা প্রকাশ করি। আর সমান্তর দ্বারা সূত্র আমরা কি জানি, n/2 2a + n - 1 × d। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে এখানে আমাদেরকে বলা হচ্ছে 1197 ইজ ইকুয়াল কত, n সংখ্যক /2। আর এখানে কত আসবে 2 × এর মান কত, এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ ছিল এখানে 7, তারপর প্লাস n - 1 × d। d এর মান কত, d এর মান আমরা পাইছিলাম 5 এখানের মধ্যে। তাহলে কত আসে দেখো তো এখন, 11, তারপর 9 7 n/2, 7 দুগুণে এখানে কত আসবে 14 আসবে, প্লাস যদি 5টা গুণ করে দেই এখানে 5n আর এখানে গুণ করলে কত আসবে -5, তাহলে 5n মাইনাস এখানে 5 হবে। এখন এখানে আছে কত +14, এখানে -5, তাহলে কাটাকাটি গিয়ে কত হবে, এখানে কাটাকাটি গিয়ে তোমার কাছে এখানে আসবে +9। তাহলে এখানে আসবে তোমার কাছে কত 1197, তারপর n/2, এখানে তোমার 9, তারপর প্লাস 5n। একটা কাজ করি, এখানে এই যে 2 যেটা এটাই পাশে পাঠাই দিই, পাঠাই গুণ করে দিই এখানে, তাহলে 2 × কত আসবে 11 9 7, আর এখানে n 9 + 5n। এখন 2 যদি আমরা 1197 সাথে গুণ করে দিই আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2394, আর n গুণ করে দিলে কত হবে এখানের মধ্যে, এখানে হবে 9n আর এখানে হবে 5n²। তাহলে 9n + 5n²। একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই রাইট হ্যান্ড সাইডে। যদি 2394কে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এটা এখানে প্লাস আর এই পাশে গেলে তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো কত আসবে তখন, তখন আসবে তোমার কাছে এখানে 9n + 5n² - 2394 ইজ ইকুয়াল কত 0। একটু সাজাই লিখি, সাজাই লিখলে কত আসবে এখানে 5n² + 9n - 2394 ইজ ইকুয়াল 0। এখন যদি আমরা n এর মান বের করতে যাই আমাদের কি করতে হবে, মিডল টার্ম ব্যবহার করতে হবে। তো মিডল টার্ম কীভাবে করি আমরা যে কাজটা করি, n² এর সহগ যেটা সেটা নেই আর এই যে ধ্রুবক পদ যেটা সেটা নেই, গুণ করে দিই। গুণ করে যা পাই ওই পদ, এখানে কত আসে তোমার কাছে 5, আর তুমি যদি এখানে কত গুণ করো 2394 গুণ করো, গুণ করার পর তুমি যা পাবা এখান থেকে, তারপর তোমার এই যে মধ্যপদ যেটা 9n এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে কি পাওয়া যায়, এই গুণফলটা পাওয়া যায়। তো এখন এখানে ভাঙাটা একটু টাফ হয়ে যাবে, যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করো হয়তো আরও ইজি হবে। তো তুমি ক্যালকুলেটর ব্যবহার করেই করবা। এখানে আমরা কি লিখতে পারি, এখানে 5n², যদি এই মধ্যপদটাকে আমরা ভাঙি তাহলে আমাদের কাছে যেটা আসবে, আগে একটা দেখি তো এখানে গুণ করে কত আসে, 5 × 2394, এদের গুণফল কত আসে এখানে 5 × 2394 এটা আসে তোমার কাছে এখানের মধ্যে 11970। এখন এই যে মধ্যপদ যেটা মিডল টার্ম যেটা, এটাকে আমরা যদি এভাবে ভাঙি -105n + 114n মাইনাস কত 2394 ইজ ইকুয়াল 0।
তো এখন দেখো তোমার কাছে এই যে তোমার কাছে এদের বিয়োগ করলে কত আসতেছে, এখানে 9 চলে আসতেছে। আবার তুমি যদি এদের গুণফল নাও 105 আর যদি 114 এর গুণফল নাও, দেখবা যে তোমার কাছে কোনটা চলে আসছে, এটা চলে আসছে। তো যদি ক্যালকুলেটর ব্যবহার করো হয়তো তোমাদের কাছে আরও ইজি হবে, তো ক্যালকুলেটর ব্যবহার করাটা এই ক্ষেত্রে বেটার। এখানে কত পাবো তাহলে, এখন এখন দেখো তো এই দুইটা পদ থেকে কত কমন আসে, এই দুইটা পদ থেকে কমন আসে 5 কমন আসে, আর তোমার কাছে এনও কমন আসে। তারপর এখানে বাকি থাকবে এন, আর এখানে বাকি থাকবে কত, 21 বাকি থাকে, কারণ 5 21 105 হয়। তাহলে এন মাইনাস 21। আর এখান থেকে কত কমন আসবে, এখান থেকে যেটা কমন আসবে সেটা হচ্ছে তোমার 114 কমন আসবে এখানে, প্লাস 114 যদি কমন নেই তাহলে এন মাইনাস 21 থাকবে। তো এখন আবার দেখো তো এই পদ আর এই পদ থেকে কত কমন আসে, এই পাশে কিন্তু ইজ ইকুয়াল 0 আছে, তো কমন আসে এন মাইনাস 21, আর এখানে 5n প্লাস 14 ইজ ইকুয়াল কত, 114 ইজ ইকুয়াল 0, 114 ইজ ইকুয়াল 0। এখন হয় এটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 হবে। তাহলে হয় তোমার কাছে এখানে n মাইনাস 2 ইজ ইকুয়াল 0, অথবা অথবা তোমার কাছে এখানে 5n প্লাস 114 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, n এর মান আসবে 21, এটা এই পাশে মাইনাস, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস, আর এটা যখন এই পাশে নিয়ে যাব কত হয়ে যাবে, 5n মাইনাস 114, তো n ইজ ইকুয়াল কত আসবে 114, তাহলে n ইজ ইকুয়াল কত আসবে মাইনাস 114 ডিভাইডেড বাই 5। এখন কথা হচ্ছে n এর মান কি কখনো নেগেটিভ হতে পারে, n এর মান তো কখনো নেগেটিভ হবে না, n এর মান হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা তো কখনো নেগেটিভ হবে না, পদ সংখ্যা হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তারপর 4 5 6 7 8 এরকম করে পদ সংখ্যা সবসময় পজিটিভ হবে, বাট এখানে কিন্তু নেগেটিভ, অতএব এটা সঠিক না। তাহলে কোনটা সঠিক, আমাদের কাছে এটাই সঠিক। তো সুতরাং n এর মান কত, n এর মান হচ্ছে তোমার কাছে এখানে n ইজ ইকুয়াল 21, এটাই অ্যান্সার। গ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে এখানে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ আর অষ্টম পদ। তো যদি গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হয়, গুণোত্তর ধারা আমরা কি জানি, আমরা জানি গুণোত্তর ধারা যেটা হয়, গুণোত্তর ধারা যেই ধারা কি থাকে, সাধারণ অনুপাত সমান থাকে। তাহলে গুণোত্তর ধারাটি হবে এরকম, এটা হবে প্রথম পদ, তারপরে পদ হবে এ আর, তারপরে পদ এ আর স্কোয়ার, তারপরে পদ এ আর টু দি পাওয়ার 3। তো দেখো তো যখন প্রথম পদ তখন আর এর মান এখানে কত 0, যখন দ্বিতীয় পদ আর এর মান 1, যখন তৃতীয় পদ আর এর মান 2, যখন চতুর্থ পদ আর এর মান এখানের মধ্যে 3। যখন n-তম পদ বলা হবে তাহলে কি হবে, তখন n-তম পদ বললে 1 কম থাকবে, n মাইনাস 1 থাকবে, কারণ যখন তৃতীয় পদ বলতেছো তখন এখানে 2 হচ্ছে, যখন তুমি চতুর্থ পদ বলতেছো এখানে 3 হচ্ছে, যখন প্রথম পদ বলতেছো এখানে 0 হচ্ছে, তো যখন n-তম পদ বলবা এখানে কি হবে, 1 কম হবে। তাহলে এটা হচ্ছে আমার কাছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার n-তম পদ আমরা কত জানি, তো গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ, n-তম পদ সমান আমরা জানি যেটাকে আমরা টি এন দ্বারা প্রকাশ করি, অথবা তুমি এ এন দ্বারা প্রকাশ করতে পারো, টার্ম এন আর কি। তো এ আর টু দি পাওয়ার কত n মাইনাস 1, এটা হচ্ছে গুণোত্তর দ্বারা কততম পদ, n-তম পদ। তাহলে আমাদের কাছে দেওয়া আছে এখানে কি কি, পঞ্চম পদ দেওয়া আছে আর অষ্টম পদ দেওয়া আছে। তাহলে পঞ্চমতম পদ কত হবে, গুণোত্তর ধারার 5তম পদ, যেটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, t5 দ্বারা, এটা ইজ ইকুয়াল কত, এ আর n এর মান কত হবে, এখানে 5 হবে, 5 মাইনাস 1, যেটাকে আমরা লিখতে পারি এখানে এ আর টু দি পাওয়ার 4। আর পঞ্চমতম পদ বা এ আর টু দি পাওয়ার 4 সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি তোমার 3√3। আর অষ্টম পদ দেওয়া আছে এখানে -27। তো ধারাটার অষ্টম পদ কত দেওয়া আছে এখানে, গুণোত্তর ধারাটির অষ্টমতম পদ, যেটাকে আমরা লিখতে পারি T8, এটা হচ্ছে তোমার কাছে এখানে এ আর টু দি পাওয়ার আর মাইনাস 1 ইজ ইকুয়াল কত, এ আর টু দি পাওয়ার 7। তো সুতরাং এ আর টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল কত, -27। এটার নাম দিচ্ছি 1 নং সমীকরণ, আর এটার নাম দিচ্ছি 2 নং সমীকরণ। এরপর আমরা কি কাজ করব, এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে 2 নং সমীকরণকে ভাগ করে দিব 1 নং সমীকরণ দ্বারা। এতে লাভটা কোথায় দেখো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল, যেটা আসতেছে সেটা হচ্ছে যে কত, -27 ডিভাইডেড বাই 3√3। অর্থাৎ আমরা যে কাজটা করছি এটাকে ভাগ করছি কোনটা দ্বারা, এটা দ্বারা। তাহলে এই পাশে কত আসবে, এ আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4।
আর রাইট হ্যান্ড সাইডে কত আসবে, -27 ডিভাইডেড বাই 3√3। এখন যেটা সেটা হচ্ছে যে কি, যে তোমার এখানের মধ্যে এ কিন্তু কাটাকাটি চলে যায়, আবার এখানে 7টা আর থেকে যদি 4টা আর চলে যায়, বাকি থাকবে এখানে কয়টা আর টু দি পাওয়ার 3 বাকি থাকবে, ইজ ইকুয়াল, এখানে তুমি যদি এই যে সাথে যেটা দেওয়া আছে এটাকে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, 9 আসবে না, -9 থাকবে। তাহলে এখানে থাকবে তোমার কাছে কত, -9 ডিভাইডেড বাই 3 সরি এখানে 3 তো যাবে গা, বাকি থাকবে এখানে কত, √3 ইজ ইকুয়াল মাইনাস, এখন 9কে আমরা কি লিখতে পারি দেখো তো, 9কে কি আমরা লিখতে পারি না √3 তার উপরে টু দি পাওয়ার 4। কেন দেখো তো, এখানে যদি √3 টু দি পাওয়ার 4 লিখি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, তোমার কাছে এখানে 4 ডিভাইডেড বাই 2, তাহলে 4কে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসবে 3² আর 3² ইজ ইকুয়াল কত 9। তাহলে 9কে আমরা কত লিখতে পারি, এখানের মধ্যে 9কে লিখতে পারি √3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই √3। এখন এই যে √3 একটা কাটাকাটি করলে আর কয়টা বাকি থেকে যায়, এখানে -√3 3টা থেকে যায়। তো সুতরাং আমরা বলতে পারি এখানে যে r³ ইজ ইকুয়াল -√3 টু দি পাওয়ার 3। এটাকে আবার কিভাবে লিখতে পারি দেখো তো, এখানের মধ্যে আমি এভাবে লিখতে পারি কিনা, -√3 তার উপরে কিউব। এটা কেন, কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কি, যে মনে করো -a টু দি পাওয়ার কিউব, তাহলে কি আমরা লিখতে পারি না -a³। আবার মনে করো -a টু দি পাওয়ার এখানের মধ্যে 4, তখন কিন্তু কি হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার যদি বিজোড় হয় সংখ্যাটা নেগেটিভই থাকে, আর পাওয়ার যদি জোড় হয় সংখ্যাটা পজিটিভ হয়ে যায়। তো এটাকে এই যে এখানে যেটা দেওয়া আছে -√3, এটাকে চাইলে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কারণ এটা আবার মাইনাস কত হয়ে যাবে, √3 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে আমরা কত লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল কত, -√3 টু দি পাওয়ার 3। এখন দেখো তো এখানের মধ্যে এই যে পাওয়ার আর এই পাওয়ার সেম, তাহলে অবশ্যই কী হবে, r ইজ ইকুয়াল -√3 হয়ে যাবে, বা বলতে পারো উভয় পাশে বর্গমূল করে দিছি, বর্গমূল না ঘনমূল করে দিছি, যদি উভয় পাশে ঘনমূল করে দিই তাহলে কত হবে, এখানে ঘনমূল করে দিলে এখানে আসবে r³, আর এখানেও ঘনমূল করে দিলাম -√3 তার উপরে কিউব। এখন এই যে ঘন আর ঘনমূল কাটাকাটি চলে যায়, আর ঘন আর ঘনমূল কাটাকাটি চলে যায়, তাহলে কত আসে, এখন এখানে আসে r ইজ ইকুয়াল -√3। তাহলে r এর মান পেয়ে গেলাম। তো এখন আমরা যদি গুণোত্তর ধারা নির্ণয় করতে যাই, তো গুণোত্তর ধারাটা কীরকম হবে, প্রথম পদ হবে a, তারপরে পদ ar, তারপরে পদ ar², তারপরে পদ ar টু দি পাওয়ার 4, এরকম করে চলতে থাকবে। তো আমাদের কি দরকার, আমাদের প্রথম পদটা দরকার আর r এর মানটা দরকার। যদি একবার আমরা a আর r পেয়ে যাই, তখনই আমরা কি করতে পারবো, গুণোত্তর ধারাটা নির্ণয় করে ফেলতে পারবো। তো r এর মান তো আমরা পেয়ে গেছি, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, হয় 1 নং সমীকরণে না হয় 2 নং সমীকরণে আমরা আর এর মানটা বসাই দিব, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তো আমি 2 নম্বরটাতে বসাবো না, কারণ 2 নম্বরটাতে যদি বসাই ক্যালকুলেশন একটু লেন্দি হবে, এখানে আমরা এটাতেই বসাই, কারণ এখানে ছোট ছোট মান আছে, তো এটা একটু সহজ হবে। তো এখানে ar টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল কত, 3√3। আমাদের 1 নং সমীকরণ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ar টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 3√3। এখন যদি আমরা আর এর মানটা বসাই দিই, -√3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 3√3। তো এখন আমরা জানি -√3 টু দি পাওয়ার 4 যেটা, এটা কত হয়ে যাবে, +√3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। কেন, কারণ আমরা জানি পাওয়ার যদি জোড় হয় তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো সুতরাং আমরা লিখতে পারি এখন সেটা হচ্ছে a√3 টু দি পাওয়ার 4। আর এখানে আমাদের কাছে যেটা দেওয়া আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, √3 হোল স্কোয়ার √3, অর্থাৎ এই যে 3 যেটা সেটাকে আমরা এভাবে লিখে নিয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে a√3 টু দি পাওয়ার 4, আর এখানে √3 কয়টা, এখানে তোমার কাছে 2টা আর এখানে 1টা, তাহলে কয়টা হবে তোমার কাছে, এখানে 3টা হবে। তো এখন a সমান যেটা আসবে সেটা হচ্ছে যে কি √3, আর যদি এটাকে আমরা কোথায় নিয়ে আসি, নিচে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে না এটা, তাহলে কত আসবে, এখানে √3 টু দি পাওয়ার 4। এখন তোমার কাছে এই যে 3টা আর 4টা কাটাকাটি গিয়ে কয়টা থাকবে, নিচে একটা √3 থেকে যাবে। তো সুতরাং a সমান কত পাচ্ছি, a সমান পাচ্ছি 1 ডিভাইডেড বাই √3। আর r সমান কত পাইছিলাম, r সমান পাইছিলাম -√3। এখন আমরা গুণোত্তর ধারাটা নির্ণয় করতে পারবো। তো সুতরাং গুণোত্তর ধারাটি কত হবে, গুণোত্তর ধারা, তো গুণোত্তর ধারাটি হবে তোমার a, তারপরে পদ হবে ar, তারপরে পদ হবে ar², তারপরে পদ ar³ প্লাস ডট 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 ডট। তো আমরা 3টা বা 4টা নির্ণয় করে দিলেই হয়ে যাবে।
তার প্রথম পদটা আমাদের কাছে জানাই আছে, এর মান জানা আছে, এর মান কত 1/√3। তারপর নির্ণয় করতে হবে এ আর, এ আর যদি নির্ণয় করতে চাই এর মান 1/√3 আর আর এর মান কত -√3। √3 চলে গেলে কত আসে এখানে -1। তারপর তৃতীয় পদ কত হবে এখানে এ আর স্কোয়ার, এর মান হচ্ছে 1/√3 আর আর এর মান কত -√3। তাহলে স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে, এটা স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, আর যেহেতু পাওয়ার এখানের মধ্যে জোর তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে এখানের মধ্যে তোমার 1/√3 ইন্টু কত 3 হয়ে যাবে। এখন এটা আর এটা কাটাকাটি করলে কত থাকে √3 থাকে। তো আর নির্ণয় করার প্রয়োজন নেই, 3টা দিয়ে দেখা দিলেই হয়ে যাবে। তো সুতরাং গুণিতক ধারাটি কত হবে, প্রথম পদ হবে 1/√3, তারপরে পদ -1, তারপরে পদ এখানে √3, তারপর -1 প্লাস √3 মাইনাস ডট 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 এরকম চলতে থাকবে। অতএব তোমার এটাই হচ্ছে অ্যান্সার।